বর্ষা কি হলোটা কি? এই বর্ষা, কার জন্য কাঁদবো আমি? বর্ষা আমার কথাটা, বর্ষা বর্ষা কি হলো? কি হয়েছে তোর? সামনে থেকে সর। কি ব্যাপার কিছু বুঝতে পারছি না। সেটা বোঝার দরকার নেই। তুই কি সকাল সকাল আমার সঙ্গে ইয়ার্কি মারছিস নাকি? তুই নিজেই বললি কি দরকার আছে, আমি তাড়াহুড়ো করে সব কাজ ফেলে ছুটতে ছুটতে এলাম, এখন বলছিস কোনো দরকার নেই? আমি তোকে আসতে বলেছিলাম, আমি বুঝতে পারিনি তুই সঙ্গে একটা অ্যাসিস্ট্যান্ট নিয়ে চলে আসবি। বর্ষা এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কি বলছিস কি এসব? জিনিয়া তো আমার বন্ধু, আমার সাথে এলে চাপ কি? দেখো বর্ষা, তুমি পিকলুকে ভুল বুঝো না। আসলে আমাদের আজ সকালে মিট করার কথাই ছিল, আর তুমি যখন ওকে এখানে আসতে বললে তখন অলরেডি আমরা মিট করে ফেলেছি। তাইও আমাকে বললো যে এখানে চলে আস। বললো আর তুমি চলে এলে। বর্ষা কি হচ্ছে এগুলো? কি হচ্ছে? কি হচ্ছে বুঝছিস না? আমি তোর সঙ্গে একা একা কথা বলবো বলে তোকে ডেকেছিলাম, আর তুই সঙ্গে আরেকজনকে নিয়ে এলি বলে প্রবলেম হচ্ছে, বুঝলি? দেখো বর্ষা, আমার না কোনো ইচ্ছেই ছিল না তোমাদের কথার মাঝখানে আসার। সেটাই তো বলছি, তাহলে এলে কেন? বললাম তো, পিকলু বললো তাই এলাম। এনিওয়ে, তোমার যখন এত প্রবলেম হচ্ছে আমি এক্ষুনি চলে যাচ্ছি। হ্যাঁ তাহলে যাও। জিনিয়া কোথাও যাবি না, তুই এখানে দাঁড়া। হোয়াট ইজ দিস বর্ষা? বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু এগুলো। কি করছিস এগুলো? হ্যাঁ বাড়াবাড়ি হচ্ছে, বাড়াবাড়ি হচ্ছে। সব জায়গায় এই মেয়েটাকে ট্যাকে করে নিয়ে যাওয়াটা বাড়াবাড়ি হচ্ছে। পিকলু প্লিজ যেতে দে আমায়। জিনিয়া আমি তোকে দাঁড়াতে বলছি তো। কি হচ্ছে বর্ষা এগুলো? দিস ইজ টু মাচ। তোর কিন্তু জিনিয়ার সঙ্গে এরকম ভাবে কথা বলার কোনো রাইটস নেই। ওকে আমি এনেছি, তাই ওর সঙ্গে খারাপ বিহেভ করলে ইনসাল্টটা আমাকেও করা হচ্ছে। আর তুই আমাকে ইনসাল্ট করছিস না? আমি তোকে একা ডেকেছি একটা পার্সোনাল কথা বলবো বলে, সেখানে একজন বাইরের লোককে নিয়ে এসেছিস। আমার সেন্টিমেন্টের কোনো দাম নেই তোর কাছে? আমি তোকে আলাদা করে কিছু একটা বলতে চাইছি, সেখানে বাইরের একটা লোককে নিয়ে এলে তুই বুঝতে পারছিস না সেটা আমাকে কতটা হার্ট করতে পারে? বর্ষা মেক ইট ক্লিয়ার, জিনিয়া কিন্তু আমার কাছে বাইরের লোক না। দ্যাটস দ্য পয়েন্ট। তোর কাছে নয়, আমার কাছে। আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছো? ঝগড়া? মজা লাগছে না তোমার? খুব খুব মজা লাগছে। ইউ আর আমাকে উত্তর না দিয়ে এতগুলো কথা যে বললাম শুনে তো চলেও যেতে পারতে। পিকলু আই এম গোয়িং। জিনিয়া, জিনিয়া যা যা, তুই জিনিয়ার সাথেই যা। বর্ষা, বর্ষা কি হয়েছে তোর বর্ষা? কেন করছিস এরকম? এরকম পাগলামো করার মানেটা কি? তোর কিছু হলে আমার কি হবে? হ্যাঁ হবে হবে, আমার কিছু হবে তাতে তোর কি? তোর কি তাতে? জিনিয়া, এই জিনিয়া, জীবনে তোর সাথে কথা বলবো। জিনিয়া, বর্ষা কোথায় আছিস? এই বর্ষা। মা, বুঝলে তো আমাদের এই মোবাইল ফোনে না নানান রকম খবরের চ্যানেল আছে। আচ্ছা, তো সেই খবরের চ্যানেলে আমাদের এক্সিবিশনের ছবি খুব ভালো করে দেখাচ্ছে। হ্যাঁ, এই তো এক্ষুনি একটা দেখলাম, এই দেখো। আমার দিদি ভাই বলে কথা, এমন সব কাজ করে যে সব কাগজে বেরোয়। খবরের কাগজে আমার কোনো জাত আছে নাকি? আজকে যদি আমি কোনো লুঙ্গি পরে ওখানে দাঁড়িয়ে যাই না, খবরের কাগজে খবর হয়ে যাবো। আচ্ছা দাদা, ওই সমস্ত খবরের কাগজের কথা বাদ দিন। পড়নার আক্কেল জ্ঞানটা নিয়ে আপনি বলুন কথা। আমার মেয়েটাকে সঙ্গে করে নিয়ে গেছিল, ও মা মাঝ রাস্তায় হঠাৎ করে ফেরত পাঠিয়ে দিয়েছে। মা কেন এগুলো বলছো? বলছি তোমার বোর লাগছিল বলে আমি এসে গেছি আগে। বুবাইয়ের বাবা, আমার কি মনে হয় বলো তো, অনেকদিন পর পর্ণার সাথে ওই ছেলেটা দেখা হয়েছে না, পুরনো প্রেম আবার জেগে উঠেছে। এই তো, আরে পড়না, এসো এসো। আরে অনুভব, আরে এসো 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 এসো। কি রে, তুইও গেছিলি নাকি ওদের সঙ্গে? ও মেজু বৌমা, ওসব কথা পরে হবে, আগে ছবিগুলো দেখি। তা ভাই অনুভব, একবার ছবিগুলো দেখি দেখি আমার মেয়েটাকে কেমন দেখতে লাগছে। দাঁড়া দাঁড়া, ল্যাপটপটা ইয়ে এগুলো এদিকে। বসো, এইখানে বসো অনুভব। ও দিদি ভাই,
তোকে যে একেবারে হিরোইনের মতন লাগছে রে। আরে কার নাতনি দেখতে হবে তো। তাই যত সব নাটক। বাড়ির বউ অন্য একটা ছেলের সঙ্গে বাইরে গিয়ে ছবি তুলে আনছে, সেই নিয়ে মাতামাতি দেখো। ছি! আর বাবুর মুখটা দেখো, এতটুকু হয়ে গেছে একেবারে। সত্যি অনুভব, তোমার ছবি তোলা হাত আছে, এটা বলতেই হবে। আরে কি বলছি, সেটা তো আমি আগেই বলেছিলাম। নাহলে এই ছোকরা আমার ওই রাজেশ খান্নার মতো ছবি তুলে দেয়। আমি যদি ভুল ভাবছি তাহলে তুমি আমায় বলে দাও কিভাবে ভাবলে ঠিকভাবে ভাবা হবে। পর্ণা, আমি তো তোমাকে বলেছি অন্য কোনো ছেলেকে তোমার সঙ্গে দেখলে আমার ভালো লাগে না। অন্য কোনো ছেলেদের সঙ্গে তুমি কথা বললে বা তাদের সঙ্গে তুমি বেশি মেলামেশা করলে আমার ভয় হয়। তোমায় ছেলেদের সঙ্গে বেশি বন্ধুত্ব করতে দেখলে আমার সমস্যা হয় পর্ণা। সমস্যা হয়? কি সমস্যা হয় সেটা আমিও শুনতে চাই, বল। হয়ে গেছে, হয়ে গেছে। বলছি ঈশাকে না একটা ফোন করে দিই, ও বলেছিল কাজ হয়ে গেলে ফোন করতে। চট করে চট করে। হ্যাঁ বলো, কাজটা হলো? হ্যাঁ কাজ হয়ে গেছে। ভেরি গুড মমিতাদি। তোমরা এবার ওই পেন ড্রাইভটা নিয়ে এক্ষুনি আমার বাড়িতে চলে আসো। এখন? হ্যাঁ 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 হ্যাঁ, রাত থেকেই কাজটা শুরু হয়ে যাবে, বুঝলে? দেরি করা চলবে না একদম। চলে এসো। এই, চলো তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে হবে ঈশার বাড়ি। দেখো পর্ণা, ছেলেতে আর মেয়েতে কখনো স্বাভাবিক বন্ধুত্ব হয় না। আমাকে দেখো, আমার তো কোনো মেয়ে বন্ধু নেই। সৃজন, তোমার কোনো মেয়ে বন্ধু নেই, তুমি কোনো মেয়ের সাথে কখনো মেলামেশা করোনি, সেটা তোমার সমস্যা। কারণ এই দত্ত বাড়িতে তোমাকে ছোট থেকে শিক্ষা দেওয়া হয়েছে যে মেয়েরা একেবারে একটা অন্য জাতের, অন্য জগতের। কোনো ছেলের সাথে কোনো তো ভাবছো কেন? সব হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, তুমি তো আছো, আমরা দুজনে মিলে সামলে নেবো। আমি তো এটাই চাই সৃজন, আমরা দুজন মিলে সবটা সামলে নেব। কিন্তু তুমি তো সবসময় আমাকে ভুল বোঝো। আচ্ছা বাবা, বললাম তো আর হবে না। কাছে এসো তো। আবার রং টাইমে ফোন। আননোন নাম্বার গো। থাক, এখন আর ধরবো না। না না, দেখো ধরে দেখো, কোনো কাস্টমারের ফোনও তো হতে পারে। ধরো। দাঁড়াও। হ্যালো। হ্যালো, ফ্রি আছো? কে বলছেন? ফ্রেন্ডশিপ করবে আমার সঙ্গে? রং নাম্বার। রং নাম্বার? না, নাম্বার তো ভুল নয়। ঠিক আছে, খালি হোক তখনই ফোন করবো। हेलो। हेलो भाभी जी, कैसे हो? फ्रेंडशिप करेंगे? রং নাম্বার। কি হয়েছে পর্ণা? দেখো না সৃজন, ভারী অদ্ভুত ব্যাপার। দুজন পরপর আননোন নাম্বার থেকে ফোন করে ফ্রেন্ডশিপ করতে চাইছে। ফ্রেন্ডশিপ করতে চাইছে? মানেটা কি? এই দেখো, আবার ফোন আসছে। আচ্ছা ঠিক আছে, তুমি এত ঘাবড়িও না, তুমি ফোনটা ধরো আর লাউডে দাও। হ্যাঁ। ধরো ধরো। কি বৌদি, কথাবার্তা হবে নাকি? এই ফোনটা রাখ, যত সব ফালতু। আমি একটা কাজে যাচ্ছিলাম, তোমরা কি ব্যাপার বলবে? সকাল সকাল বাংলার পাঁচের মতো মুখ করে এখানে টেনে নিয়ে চলে এলে। আমি চলছি আমার জ্বালায়, তার মধ্যে তোমরা কিছু বলছো না কেন? বলো, বল কি হয়েছে? সৃজন, খুব খারাপ একটা ঘটনা ঘটে গেছে। কি? অবু শোন না। এটা
এটা তো পর্ণা। আর এসব কি? আরে সৃজন দা, শুধু এখানে না, রাস্তাঘাট, পাবলিক টয়লেট সব জায়গায় এরকম পোস্টার লাগানো। কাল রাতে কখন যে চিপকে দিয়ে গেছে আমরা জানি না, সকালবেলা কল্যাণ দৌড়াতে যায়, ওর চোখে পড়েছে। দেখো না সৃজন, ভারী অদ্ভুত ব্যাপার, পরপর আননোন নাম্বার থেকে ফোন করে ফ্রেন্ডশিপ করতে চাইছি। দেখ, আমরা যেহেতু সব ছবি ছিঁড়ে ফেলেছি, তাই আমি শিওর বেশি লোক দেখেনি, কিন্তু কিছু লোক তো দেখেছে। আর তাছাড়া শুধু এখানে তো নয়, আরো নানান জায়গায় একই ছবি রয়েছে। বাড়ির বউয়ের এরকম নোংরা ছবি পাড়ার দেয়ালে দেয়ালে, তাতে আবার লেখা কলমি বন্ধুত্ব করুন। এবার বুঝতে পারছি কাল থেকে তোর বউয়ের ফোনে এত কল করতে আসছে। আমার তখনই সন্দেহ হয়েছে বড় সড়ো কিছু একটা গন্ডগোল পেকেছে, তাই জন্য আমাকে ওইরকম পাশ কাটিয়ে সৃজনকে নিয়ে তোরা চলে। ওরে মেনিমুখো, বউয়ের কথায় রাত দিন এরকম উঠবোস করলে এরকম দিনই দেখতে হবে। আরো পাঠা বউকে বাইরের লোকের সঙ্গে ছবি তুলতে, তখন তো আমরা বারণ করলে বাবা আমরা খারাপ হয়ে যাব। আর বড়দা তো ইতিমধ্যে খারাপ হয়েই আছে। দেখ কেমন লাগে, মেয়ে যতদিন এই দত্ত বাড়িতে থাকবে না, দত্ত বাড়ির মান সম্মান এইভাবে পাড়ার রাস্তায় নামিয়ে দেবে। থাক না অয়ন, এখন এইসব কথা থাক। কাল রাত্রির থেকে পর্ণার ফোনে কেন এত ফোন আসছে? ছি 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 ছি, পর্ণা। আচ্ছা ঠাম্মি, এইবার কি বলবে তুমি? পর্ণা, তুমি এসব কি করেছো? তুমি ছবি তুলতে যাওয়ার নাম করে এগুলো কি? এগুলো হেমা মঙ্গলচন্ডী মা, তুমি আমাকে কি দেখালে? বাবু, তুই এটা কোথায় পেলি? আর বলো না মেজো কাকি, এই সারা পাড়ার দেয়ালে দেয়ালে নাকি এই পোস্টার চিপকে রয়েছে। আর কারা দেখেছে জানো? মানিক, অপু, কল্যাণ, এরা। এর থেকে লজ্জার এই দত্ত বাড়িতে আর কিছু হতে পারে? মানেটা কি? মানিক আর ওই পাড়ার ছোকরারা দত্ত বাড়ির বউ এনে সব দেখেছে? মেজো, আমার কিন্তু মাথায় রক্ত উঠে যাচ্ছে। কি করেছে তোর ছেলের বউ? ওকে কথা বলতে বল, জবাব দিতে বল। কিছু একটা ভুল হচ্ছে। দিদি ভাই এমন ছবি তুলতেই পারে না, কিছুতেই না। ঠাম্মি, আমরা যা দেখার সেটা চোখের সামনেই দেখতে পাচ্ছি। এবার অন্তত তুমি পর্ণাকে সাপোর্ট করো না প্লিজ। আর পর্ণা, কি হলো? এতক্ষণ ধরে সবাই তোমাকে প্রশ্ন করছে, তুমি শুনতে পাচ্ছ না? এইসব ছবির মানে কি? কি এটা পর্ণা, বলো। পর্ণা চুপ করে থাকবে না, জবাবটা দাও আমাকে। সৃজন, এই ছবিটা আমি তুলিনি, মিথ্যে এই ছবিটা। কেউ আমার সাথে বদমাইশি করেছে, বিশ্বাস করে এই ছবিটা আমি তুলিনি। ন্যাকামি হচ্ছে? এই ছবিটা তুমি তোলোনি? ইয়ার্কি করছো আমার সঙ্গে? ওখানে স্পষ্ট তোমায় দেখা যাচ্ছে, আর তুমি বলছো ছবিটা তুমি তোলোনি। সৃজন, তুমি কেন বিশ্বাস করছো না? আমি এরকম একটা ছবি কেন তুলতে যাব বলো তো? কেন তুলবে সেটা তো বলবে তুমি আর তোমার এই বন্ধু, এটা তো তোমরা ভালো করে জানো। আর এখন ধরা পড়ে গিয়ে বলছো ছবিটা মিথ্যে। হ্যাঁ সৃজন, এটা মিথ্যে ছবি। আমাকে কেউ ফাঁসাচ্ছে। চুকুদাদা, আমি এখন কি করবো? আমি তো রাস্তায় বেরোতে পারবো না, অফিসে যেতে পারবো না, পাড়ায় বেরোতে পারবো না। সবাই আমার থেকে আঙুল দেখে বলবে এই সেই মেয়েটা। না না না, আমি এটা মেনে নিতে পারবো না। আমি কিছুতেই এটা মেনে নিতে পারবো না। কিছুতেই মেনে নিতে কি করে? পর্ণা, কিচ্ছু হবে না, আমরা সবাই আছি তোর পাশে। তুই না স্ট্রং পর্ণা, আমাদের যখন কিছু হয় তখন তো তুই আমাদের মনে ভরসা যোগাস। বল, তাহলে এখন কেন নিজের বেলা এরকম করছিস? বুঝতে পারছিস না রুচি? সবাই আমাকে ফোন করে কুপ্রস্তাব দিচ্ছে। চুকুদাদা, আমি এখন কি করব তুমি আমাকে বলে দাও। এই পরিস্থিতি থেকে আমি কি করে উদ্ধার পাবো? এত কিছু ঘটে, তাও সৃজনের কেন কোনো বদল হয় না? ও কেন সবসময় আমাকে অবিশ্বাস করে? ও কি বুঝতে পারে না ও আমাকে অবিশ্বাস করলে আমার কতটা কষ্ট হয়? আজকে আমার এতটা অপমান হলো,
তাও কি সৃজনের একটুও গায়ে লাগলো না? ও একবার আমার সম্মানের কথাটা ভাবল না। কিন্তু এখন আমি কি করব? আমার কি একবার অনুভবের সাথে এটা নিয়ে কথা বলার কথা, কিন্তু এটা ছাড়া তো আমার কাছে অন্য কোনো উপায়ও নেই, এর কোনো সলিউশনও তো পার করতে পারবো না তাহলে। কিন্তু আবার যদি আমি ফোনটা অন করে, এই নোংরা লোকগুলো যদি আবার ফোন করে। हेलो भाभी जी, कैसे हो? फ्रेंडशिप करेंगे? না না, আমি ভয় পেলে চলবে না, আমাকে সাহস করে ফোনটা করতেই হবে। শুধু এখানে না, রাস্তা ঘাট পাবলিক টয়লেট সব জায়গায় এরকম পোস্টার লাগানো। এখন আমি কি করব? ছবিগুলো যে আরো কত জায়গায় আছে সত্যি তো আমি জানি না। না না, মানিকদাকে একবার ফোন করি। মানিকদা শোনো, বলছি যে তুমি একটু ভালো করে খোঁজ করে দেখো তো পর্নার পোস্টারগুলো আর কোথায় কোথায় আছে, সেগুলো কিন্তু ছেঁড়ার ব্যবস্থা করতে হবে মানিকদা, না হলে যে আমি লোকের সামনে মুখ দেখাতে পারবো না। প্লিজ কিছু একটা করো মানিকদা। সৃজন, আমি তোমাকে একটু পরে ফোন করছি। সৃজন, তুমি এখানে ভাবছো কিভাবে পর্নার মান সম্মান রক্ষা করবে, আর ওদিকে ও গেছে অনুভবের সাথে দেখা করতে। বড় বৌদি প্লিজ, এসব আজে বাজে কথা শুনতে আমার ভালো লাগছে না, আর আমাকে না উস্কাতে এসো না তুমি। এটা তুমি কি বলছো ভাই? সে তুমি আমায় যতই খারাপ কথা বলো না কেন, আমি তো তোমার নিজের লোক, মিথ্যে কথা বলে আমার কি লাভ বলো তো? লাভ হলো এটাই যে তোমাদের আমার আর পর্নার ঝগড়া দেখতে ভালো লাগে, তার জন্য তো উস্কাতে এসছো আমাকে। আর এত বড় কাণ্ড যতক্ষণ না সবাইকে বলতে পারছো, তোমার শান্তি হচ্ছে না। এসব কি বলে চলেছো তুমি? হ্যাঁ, মিথ্যে কথা আমি কেন বলবো? আর আমি বলছি, যদি আমি মিথ্যে কথা বলে থাকি না, আমি সবার সামনে নিজের কান কেটে দেবো। কি পর্না, এখন মুখ টিপে আছো কেন? আর এর পরেও আমি বাড়াবাড়ি করলে সেটা আমারই দোষ হবে, তাই তো? সৃজন প্লিজ তুমি চুপ করো, আশেপাশে সব লোকজন আমাদেরকে দেখছে, তোমার চুপ করো। তুমি এখানটা বসে একটু মাথাটা ঠান্ডা করো। বাহ, দারুণ দারুণ, এখানে বসো। হ্যাঁ, আমার বউ তার ছেলে বন্ধুর সঙ্গে কফি খেতে এসেছে, আর এখন ধরা পড়ে যাবার পর তার হাজবেন্ডকে ইনভাইট করছে, তাদের সঙ্গে বসতে বলছে। বাহ, দারুণ। এবার ব্যাপারটা বুঝতে পারলাম, মানুষের মুখ দেখে তো কিছুই বোঝা যায় না। মেয়েটা একেবারে হাতে নাতে ধরা পড়েছে। স্যার প্লিজ একটু বাইরে চলুন। আপনার এখানে থাকতেও আসেনি, ঠিক আছে? বেরিয়েই যাব, সময় হলে ঠিক বেরোবো, আপনি যান এখান থেকে। আমি দেখছি। প্লিজ চলো, তুমি এখান থেকে চলো। এখান থেকে কোথাও যাবো না, যা কথা বলা তুমি এখানেই বলো। এত সমস্যা, এত কিছুর পরেও তুমি ওর সঙ্গে দেখা করতে চলে এলে, আর আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করলে না? তোমাকে জানাইনি কারণ তুমি তো আমার উপরে রেগেছিলে, তোমার মাথা গরম হয়েছিল। আমি যাই বলতাম তুমি আমার কথা শুনতে না সৃজন, সেই জন্যই তো আমি এখানে এসেছিলাম অনুভবের সঙ্গে দেখা করে এটা আলোচনা করতে যে কিভাবে কি হলো, যদি আমরা সবটা আরেকবার ভাবি, যদি কোনো লোকের কথা আমাদের মনে পড়ে, সেই জন্য এখানে এসেছিলাম। অজুহাত দেখাচ্ছ আমায়? কিসের অজুহাত দেখালাম? বুঝতে পারছো না? কিসের অজুহাত? এই যে এত কিছুর পরেও তুমি ওর সঙ্গে দেখা না করে, কথা না বলে থাকতে পারছো না, এটা হলো আসল কথা। দুজনে মিলে ছড়িয়েছো, সেটা তো পরিষ্কার করতে হবে। আরে ভাই, আপনি একটা সিম্পল জিনিসকে কেন এত কমপ্লিকেটেড করছেন? আমাদের তো জানতেই হবে যে এটা সিম্পল জিনিস। হ্যাঁ, ওর সাথে যেটা হয়েছে সেটা সিম্পল জিনিস নাকি এরকম একটা ইস্যু নিয়েও ও নিজের বরের সঙ্গে আলোচনা না করে তোমার সঙ্গে আলোচনা করতে চলে এলো, সেটা সিম্পল? এই সৃজনকে যে আমি চিনতে পারছি না যোগ্যদাতা, ওকে বদলানোর লড়াইটা যে দিন দিন আরো কঠিন হয়ে উঠছে। অনুভব, তুই বিশ্বাস কর, সৃজনের এখন মাথাটা গরম হয়ে আছে, তো তাই এখন নিজের মধ্যে নেই। আমি সৃজনের হয়ে তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ তুই কিছু মনে করিস না। আসলে ওর পজেসিভনেসটা বাড়তে বাড়তে আজকে এই পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। কে কি পর্যায়ে এসে দাঁড়িয়েছে তার হিসেব বাড়িতে গিয়ে হবে। চলো বাড়ি চলো, আজ বাড়িতে সবার সামনে গিয়ে বলবে তুমি। চলো সৃজন ছাড়ো। তুমি আমার কোনো কথা শুনোনি, আমি না বলা সত্ত্বেও তুমি সব কাজ করেছো।
তুমি আমাকে এতটুকুও সম্মান করো না। তাই আমি যখন তোমার অনেক কথা শুনেছি, এবার তোমাকেও আমার কথা শুনতে হবে। তাই এই বাড়িতে থাকতে গেলে তোমাকে আমার মতো করে চলতে হবে। যদি পোষায় তো ভালো, আর যদি না পোষায় তাহলে দরজা খোলা আছে, তুমি তোমার রাস্তা দেখে নিতে পারো। এতদিনে একটা পুরুষ মানুষের মতো নিজের বউয়ের ওপরে জোর কাটিয়ে তবু কিছু বলতে পারলি। যাক বাবা, হয়ে গেছে ভিডিওটা, এটাই যথেষ্ট। এবার এটা ঈশাকে পাঠিয়ে দিই। মাগো, এতদিনে তুমি মুখ তুলে চেয়েছো মা। এতদিনে আমার বাবু ওই মেয়েকে চিনেছে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এবার এই মেয়েকে বিদায় করতেই হবে। সৃজনটাকে ভুল বুঝিস না মা, জানিস তো ও রেগে গেলে ওর মাথা ঠিক থাকে না। না, সৃজন তোমাকে যাই বলে থাকুক না কেন, তুমি তো খুব ভালো করে জানো সৃজন তোমাকে কতটা ভালোবাসে। ওই অন্য ছেলের সঙ্গে দেখে ও না মাথা ঠিক নেই, ওকে একটু সময় দাও। আরে পর্ণা, আমার কথা শোনো। পর্ণা, দিদি ভাই, উফ, এই বাড়িতে যে কি শুরু হয়েছে না, আর ভালো লাগছে না। আমার তো খুব ভালো লাগছে। আজকেই আপদ বিদায় হলে বাঁচি। আমি বেঁচে থাকতে এই সর্বনাশ কিছুতেই হতে দেব না ঠাকুর। ঘরের বাইরে কি করছিস? না না, সেরকম কিছু না। ওই একটা ফোন এসেছিল, নেটওয়ার্কটা ছিল না, তাই একটুখানি চেক করছিলাম। ভুলে যাস না সৃজন, তুই আমার ছেলে, আমি তোর বাবা। আমি ভালো করেই জানি তুই মিথ্যে কথা বলতে পারিস না। দেখ সৃজন, তোকে আগেও বলেছি, আবারও বলছি, অন্যের কথায় প্রভাবিত হোস না। সব দেখে শুনে নিজের মাথাটা খাটা। তুই যেমন তোর মাকে চিনিস, ঠিক তেমন তোর স্ত্রীকেও চিনিস। আমি জানি না এবারে তোর মা তোকে কি বুঝিয়েছে, কিন্তু কে কোন কাজটা করতে পারে সেটা বোঝার মতো বোধ তোর হয়েছে সৃজন। বাবা, বিশ্বাস করো, আমার সব ভুলেই যাচ্ছে। আমি পর্ণাকে বিশ্বাস করতে চাই, কিন্তু না, এর মধ্যে কোনো কিন্তু নেই। তুমি সত্যি অন্যায় করেছো পর্ণা। সবার কথা শুনে তুমি ছবি না তুললে এই ঘটনাটা ঘটতোই না। আমার কথা না শোনা, তারপরে যার সঙ্গে, মানে যাকে জড়িয়ে এই ঘটনাটা ঘটলো, তার সঙ্গে দেখা করতে চলে যাওয়ায় সবকিছু মিলিয়ে আমার মাথাটা গরম হয়ে গেছিল। পর্ণা, আমি তোমাকে অবিশ্বাস করি না। আমি তোমাকে ভালোবাসি, সম্মান করি। তোমার অসম্মান হলে সেটা আমারও গায়ে লাগে। এত কথা বলতে পারছো, অথচ একটা সরি বলতে পারছো না। দেখো, যেখানে সরি বলার আমি ঠিকই বলি, কিন্তু এখানে কেন আমি সরি বলবো? পর্ণা, আমার শুধু এইটুকুই বলার, আমি উঠোনে যা যা বলেছি সেটা মন থেকে বলিনি। যাকে এইসব নিয়ে ঝগড়া করে আমি সময় নষ্ট করতে চাই না। আমি শুধু একটা কথাই বলতে এসেছি, যে কাজটা করেছে তাদের খুঁজে বের করতে হবে। সে তো বটেই সৃজন, কিন্তু আমি তো ভেবে ভেবে কোনো কুল কিনারা পাচ্ছি না। তবে একটা জিনিস আমি বুঝতে পারছি, জানো তো, যে এই কাজটা করেছে সে কিন্তু খুব ট্যাক্টফুলি, প্ল্যানফুলি কাজটা করেছে। এই কাজটা তোমার বন্ধুই করেছে। সৃজন, কেন তুমি বারবার একই কথা বলে চলেছো বলো তো? আমি এতবার করে তোমাকে বোঝাচ্ছি, কেন বুঝতে চাইছো না? আরে বাবা, অনুভব খুব রেনাউন্ড একটা ফটোগ্রাফার। ও এইভাবে আমার ছবি মর্ফ করে কি পাবে? তাতে তো ওরই রেপুটেশন খারাপ হবে। ওই ফটোগ্রাফির সব খুঁটিনাটি জানে, নিজেকে সবার সামনে ভালো ফটোগ্রাফার বলে পেছনে এসব কাজকর্ম করে। এটা কোনো কথা হলো বলো তো সৃজন? বেশ, ঠিক আছে, আমি তোমাকে কিচ্ছু বোঝাতে চাই না। তোমার যা মনে হচ্ছে তুমি সেটাই ভাবো, তোমাকে কিচ্ছু বলতে হবে না এটা নিয়ে। আমার ছবি তো, আমি ভেবে দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, এই নিয়ে এত রিয়াক্ট করার কিছু হয়নি, আর তোমার বন্ধুকে নিয়ে এত গলা ফাটানোরও কিছু হয়নি। যাকে তুমি এক কাজ করো, অনুভবকে একবার ফোন করো। কি? এত কিছু ঘটে যাওয়ার পরে আমি অনুভবকে ফোন করব? আর কি করা যাবে, ওকেই তো ফোনটা করতে হবে।
আসলে তোমার ব্যাপারটা কেমন বলো তো, ওই ঘুরিয়ে নাক ধরার মতন। দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? কিছু বলবে? হ্যাঁ বৌদি ভাই, দেখো না এই চেনটা সকাল থেকে খুলছেই না, তো দাদার কাছে নিয়ে গেলাম বলতে, বলে সব মেলি ব্যাপার আমি দেখবো না, বলে তাড়াহুড়ো করে কোথায় চলে গেল। বেরিয়ে গেল? কোথায় কোথায় বেরোলো সৃজন? তা তো বললো না। ও যাকে দাও, কি হয়েছে দেখি, এসো দেখি। খুলছে না? না। ও বাবা, দাঁড়াও। এই পিকলু, মোমটা দে তো। সকাল সকাল সৃজন গেলটা কোথায়? তার উপরে আবার ওর মাথাটাও গরম আছে, মাথার মধ্যে যে কি চলছে তা কে জানে। কোথাও গিয়ে আবার কোনো ঝামেলা না বাঁধায়। ঈশা তো ভেতরেই আছে, ও না বেরোলে তো কোনো কাজই করতে পারবো না। ভেতরে কিছু স্পষ্ট দেখতে পাচ্ছি না। যাই হোক না কেন, একবার না একবার তো বেরোবেই, আর ঠিক তখনই ভালো করে তল্লাশি চালিয়ে আমায় প্রমাণ জোগাড় করতে হবে। হ্যাঁ সুকুমার বাবু, হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছিলাম রনির সঙ্গেই দেখা করতে। আসলে একটা কাজ করছিলাম তাই একটু বিজি হয়ে গেছিলাম। আমি নিজে মুখে পর্ণার যে বদনাম হচ্ছে সেটা রনিকে জানাতে চাই। হ্যাঁ 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 নিশ্চয়ই নিশ্চয়ই, ঠিক আছে আমি রাখছি তাহলে এখন। হ্যাঁ বলছে ভেতরে কোনো না কোনো প্রমাণ ডেফিনেটলি পাওয়া যাবে। এই তো ল্যাপটপটা খোলা আছে, দেখি এখানে কিছু পাওয়া যায় কিনা। দূর বাবা, এই জন্য না আমি তাড়াহুড়ো করি না, পার্সটাই তো আনতে ভুলে গেছি। দাদা আপনার কাছে অনলাইন পেমেন্টের অপশন আছে? না দিদি, এখনো আমার করা হয়নি। ওহো, কি করি দাদা? আমাদের না ব্যাক করতে হবে, আমরা ব্যাক করি, আমি পার্সটা আনতে ভুলে গেছি একদম। ঠিক আছে। ধুর, এখানে তো কিছুই নেই। সিক্রেট সান্তা, দেখি তো খুলে। পার্সটা যে কোথায় রাখলাম, পেয়েছি। দেখেছো, এই জন্য আমি তাড়াহুড়ো করি না, ল্যাপটপটাও শাটডাউন করিনি। যাকে যা হয়েছে ভালোর জন্য হয়েছে বাবা। যা,
শাটডাউন করে দিল নাকি? আমার তো জানাই হলো না ওই সিক্রেট সান্টা ফোল্ডারের মধ্যে কি ছিল। দেখেছো জানলাটাও খুলে রেখে চলে গেছি। সব মশা ঢুকে গেল। ও এত মশা ঢুকে গেল চারিদিকে। তোমার কি বাড়িতে আর অন্য কোনো কাজ নেই? আর তোমারই বা কি দরকার সারাদিন আমাদের উপর নজর রাখার? মেজো কাকি, শুনলে তুমি সৃজন আমাকে কি বললো একবার শোনো। আচ্ছা আই বাবু, মৌমিতা তো কিছু ভুল কথা বলেনি। বলি আমারও তো চোখ আছে, আমিও তো দেখেছি তুই পড়নার পেছনে কিরকম ঘুরঘুর ঘুরঘুর করছিস। বাবু আমরা কিন্তু কেউ বোকা নই, বোকা ভাববি না আমাদের। ভালো কথা বলছি, একটু দুদিন দেখ স্বামীর মতন নিজের দাপটটা ধরে রেখেছিলি। ওই মেয়ে চুপ ছিল, কিচ্ছু কোনো পাকামো করেনি। যেই তুই গলে যাবি অমনি দেখবি সাপের 5 পা বেরিয়ে গেছে। তাহলে তোমরা কি বলছো, আমি কি করবো এখন? না না তারা আমরা নির্দিষ্ট করে কিছু করতে বলছি না, শুধু বলছি যে ওই মেয়েকে না একটু দমিয়ে রাখতে হবে, বুঝতে পেরেছিস? ওই মেয়ে যেন তোমার মাথায় চড়ে নাচানাচি না করতে পারে। ওকে বুঝিয়ে দিতে হবে বাবু, ও বাড়ির বউ এবং বাড়ির বউয়ের মতনই ওর থাকা উচিত। শোন তুই না ও যা বলবে তার উল্টো কথাটা বলবি, বুঝেছিস? কোনো বিষয় তুই সহমত হবি না ওর সাথে। তোকে একদম বুঝিয়ে দিতে হবে যে তুই একজন পুরুষ মানুষ এবং তোর সিদ্ধান্তই তোর কাছে শেষ কথা। চোখে আঙুল দিয়ে এটা ওকে বুঝিয়ে দিতে হবে বাবু। যেমন ধর শাড়ির কথা। শাড়ির কথা করতে গেলো এখানে? আরে বাবা আমার মাথা থেকে এলো। এই সৃজন, আমার না শাড়ির কথা নিয়ে মাথায় একটা খুব ভালো আইডিয়া। বড় বৌদি তোমার কোনো আইডিয়া শোনার আমার কোনো ইচ্ছে নেই। আর শাড়ির কথা নিয়ে না প্লিজ তুমি ভেবো না, আমার অনেক কাজ আছে। তোমরা এখন ভাই এটা বোধহয় টেলিপ্যাথি। মানে আজকে আমার গিটারের তার ছিল, আজকে তুই আমাকে নতুন গিটার গিফট করলি। সারপ্রাইজটা তাহলে পছন্দ হয়েছে? আরে পছন্দ কি রে, ফাটাফাটি হয়েছে। তবে আমার কাছে শুধু সারপ্রাইজের কজ বা মেটেরিয়াল ম্যাটার করে না, আমার কাছে ম্যাটার করে কে সারপ্রাইজটা দিচ্ছে সেটা। তাই বুঝি? তাই পিকলুকে জিনিয়ার সাথে দেখলেই আমার কেন এত কষ্ট হচ্ছে। জিনিয়া যদি পিকলুকে গিটার দিয়েও থাকে তাতে আমার কেন সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না। খুব খুব কষ্ট হচ্ছে। শুধু এইটুকু বুঝতে পারছি তুমি ভুল বলেছো বৌদি ভাই। আমার আর পিকলুর মধ্যে দূরত্ব কোনো দিনও মিটবে না গো, কারণ আমাদের মধ্যে যে অন্য কেউ এসে পড়েছে। কখন কোথায় কি ইভেন্ট হবে, কখন কি খরচাপাতি হবে সব হিসেব আমি রাখি। আর এসব কাজ আমি বাড়িতে বসে করি। এমনি আমি বাড়িতে বসে থাকি না, ডিলারদের সাথে কথা বলা, মাল তোলা, তারপর কোন মালে কি ডিসপিউট আছে সবকিছু দেখি আমি। তোমার মতো না লোক দেখানো কাজ আমি করি না। সৃজন, তোমার এরকম মনে হয়? তুমিও মনে করো যে আমি নাম কেনার জন্য শাড়ির কথা? আমার আর মনে করার কিচ্ছু নেই, যা ঘটা সেটা সবার চোখের সামনেই ঘটছে। আমি এই নিয়ে কথা বাড়াতে চাই না। আমার শুধু এইটুকু বলার, আজ থেকে এখন থেকে শাড়ির কথার ব্যাপারে সব সিদ্ধান্ত আমি নিজে নেব। সৃজন, তুমি জোর করে অশান্তি করছো না? কেন এমন করছো? এই তো, এই হচ্ছে তোমার স্বভাব। যেই দেখছো আমি সিদ্ধান্ত নিচ্ছি অমনি তোমার মাথা খারাপ হয়ে গেছে। শোনো পর্ণা, তোমার কথা না শুনে চললে যদি অশান্তি হয় তো হোক। তোমার কথা শুনে চলে আমার শিক্ষা হয়ে গেছে। ওই ছবি তুলতে গিয়ে কি কাণ্ড বাদিয়েছিলে সেটা ভুলে গেলে এর মধ্যে? মা ঠিকই বলে, বউকে আশকারা দিলে বউয়ের কথায় বেশি চললে এরকমই হয়। পুরুষ মানুষের যে একটা ভয়েস থাকে সেটা হারিয়ে যায়। পর্ণা, এখন থেকে আমি যেটা ঠিক মনে করব সেটাই করব। এই ভালো এই খারাপ আমি জানি সৃজন, তুমি খুব সরল মনের মানুষ। তোমাকে যে যা বোঝায় তুমি সেটাই বোঝো।
আর আমি শিওর তোমাকে নিশ্চয়ই কেউ একটা ভুল বুঝিয়েছে, তাই তুমি এরকম করছো। আর যে তোমাকে এসব বুঝিয়েছে সে খুব ভালো করে জানে যে সৃজনের মেল ইগোতে হার্ট করলে ওর মাথা ঠিক থাকে না। কিন্তু আমি তো হাল ছাড়বো না, আমি কিছুতেই হাল ছাড়বো না। আমি আস্তে আস্তে তোমাকে একেবারে বদলে দেবো সৃজন। জানি আমার খুব কষ্ট হবে, কিন্তু তাও এটা আমি করবো। যোগ্যতা থাকো, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন সৃজনের মনের এই ভুলগুলো ভাঙতে পারি। ওকে যেন আমি বোঝাতে পারি যে দাম্পত্য দুটো মানুষের বোঝাপড়ার ফল। এখানে কে ছোট কে বড় এই হিসেব করতে গেলে তাতে সংসারের ক্ষতি হয়। একে অপরকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হয়, তাহলে যে সম্পর্কটাই একটা দিন ভেঙে যায়। এই সব কিছু আমাকে সৃজনকে বোঝাতে হবে, কিন্তু আমার তো শুধু একটাই ভয়, সবাই মিলে সৃজনের কানে বিষ ঢালছে। সৃজন কি আমার কথা শুনবে? এটে বসে আছে। এই ঈশা বলছি কিছু তো একটা করতে হবে, নাহলে ওই সৃজন না বাড়ি বাড়ি পণ্যের পেছনে ঘুরঘুর করতে শুরু করে দিচ্ছে। আরে ঠিক আছে, ঘুরঘুর করছে করুক না। আরে এক্ষুনি তো সৃজন একেবারে পুরো পাল্টিকে আমাদের দিকে চলে আসবে না, টাইম দিতে হবে। আর একটু টাইম দিলেই বাছাধন একেবারে পুরো আমাদের হাতের মুঠোয় চলে আসবে। হ্যাঁ ঈশা, এক্ষেত্রে তোমার এই প্ল্যানটা কিন্তু জবরদস্ত কাজ করেছে। মানে সৃজনরা বেশ নাকানি চোবানি খেয়েছে, কি মমিতা? আরে বুবাইয়ের বাবা, নাকানি চোবানি খেলে চলবে না, ওই পর্ণাকে দত্তবাড়ি থেকে বিদায় করতে হবে। আরে হবে, ঈশা তো ভাবছে নাকি। ঈশা তুমি আর একটু মাথা কাটিয়ে কিছু বের করো তো, মানে জবরদস্ত একটা বড় সড়ো কোনো প্ল্যান করো, ঠিক আছে? শুধু একটা কথা মাথায় রাখবে যে আমাদেরকে কিন্তু ওই পর্ণাকে দত্তবাড়ি থেকে যেভাবে হোক তাড়াতেই হবে। হ্যাঁ, আমি তো সারাদিন চোখুদা গো, তুমি তো জানো সৃজনের মাথা গরম হলে ওর কাণ্ডজ্ঞান থাকে না। তুমি ওকে একটু দেখে রেখো, তুমি এই দত্ত পরিবারকেও দেখে রেখো, কোনো খারাপ যেন দত্ত পরিবারকে ছুতেও না পারে। আমি যেন দত্ত পরিবারকে চিরটাকাল একসাথে বেঁধে রাখতে পারি, শাড়ির কথা আরো উন্নতি করতে পারে। তুমি দেখো চক্ষু দাদা, সব পুঁজি সম্বল করে একটা গোডাউন নিয়েছি, তুমি দেখো সব যেন ঠিকঠাক থাকে। গোডাউনে মাল রাখার ব্যাপারটা আমি কিছুতেই মন থেকে সায় দিতে পারছি না, মনটা কেমন যেন খুঁতখুত করছে চক্ষু দাদা। তুমি আমাকে ভরসা দিও চক্ষু দাদা, ভরসা দিও। আগুন, চল, এই তো চল। চক্ষু দাদা, তুমি আমাকে কিসের সংকেত দিলে দাদা? না, আমাকে এক্ষুনি একবার সৃজনকে ফোন করতে হবে। আমি এখন তোমার ফোন ধরবো না পর্ণা, আমি তোমায় সবসময় প্রায়োরিটি দিয়েছি, কিন্তু তুমি আমায় কখনোই আমার প্রাপ্য সম্মান দাওনি। আমিও যে বিজি থাকতে পারি তোমায় সেটা বুঝতে হবে। সৃজন তো ফোনটাও ধরছে না, আরেকবার ট্রাই করি। আজ তুমি বুঝবে স্বামীরা স্ত্রীকে পাত্তা না দিলে কেমন লাগে। যত খুশি ফোন করো, আজ আমি কিছুতেই তোমার ফোন ধরবো না। দেখেছিস তো বাবু,
দেখেছিস কিরকম জোর করে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে, একবার দেখ। ওর ওই নীলাটাকে ফোন করার কি ছিল? এসব কেন করে জানিস তো? নিজের গুরুত্বটা বোঝানোর জন্য। না গো মা, ও আমায় ফোন করেছিল, আমি ফোনটা ধরিনি, আর সেই জন্যই হয়তো ও আমাকে। ভগবান বাবুরে, তোকে কি আমি কোনোদিন বোঝাতে পারবো না? তুই যত সহজ ভাবিস ওই মেয়ে কিন্তু তত সহজ মেয়ে নয়। ও কেন করেছে এগুলো? এই যে ও নিজে আসতে পারেনি, মানে তুই ওকে নিয়ে আসিসনি, সেই রাগে এ সমস্ত করছে। আরে লোকের সামনে তোকে ছোট না করতে পারলে ওর তো ভাত হজম হয় না। বাবুরে বাবু, আমি এখনো বলছি শক্ত হয়ে এবার রাশটা টান, না হলে ওই মেয়ে কিন্তু তোর মাথার উপরে উঠে এমন নাচানাচি করবে যে তোর পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে। মায়ের কথা শোন বাবু। মা ঠিকই বলেছে, অর্ণা এসব ইচ্ছে করেই করে। না, ওকে যোগ্য জবাব দিতেই হবে। এবছর ঠান্ডাটা একটু বেশিই পড়েছে। ওইদিকে সৃজনরাও তো এখনো ফিরলো না, মাকেও নিয়ে গেছে, গরম জামা কাপড় নিয়েছে কিনা কে জানে। ও এই তো তুমি চলে এসেছো, তোমার কথাই ভাবছিলাম। তোমার সমস্যাটা কি পর্ণা? মানে বুঝতে পারছো না? না, সারাক্ষণ তো বলতে থাকো সৃজন তোমার মঙ্গল কামনা করি, তোমার উন্নতি দেখতে চাই, আর এদিকে 10টা লোকের সামনে আমাকে ছোট না করলে তোমার চলে না। না, আর সেই জন্যই তো বসাক বাবুকে তুমি ফোনটা করেছিলে। ঠিক যেই ভয়টা পেয়েছিলাম সেটাই হয়েছে। ওই ফোন করাটা নিয়ে আবার এখন একটা অশান্তি হবে, আর ভালো লাগছে না যোগ্য দাদা। চুপ করে থাকবে না পর্ণা, উত্তরটা দাও, বসাক বাবুকে কেন ফোন করেছিলে? দেখো পর্ণা, আমার কিন্তু মাথাটা গরম হয়ে আছে। সেটা নতুন কি? তোমার মাথা তো সারাক্ষণই গরম হয়ে রয়েছে, কখনো কখনো আমার মাথাও গরম হতে পারে, সেটা ভেবে দেখো। প্রথমত তুমি আমাকে না নিয়ে চলে গেলে, দ্বিতীয়ত তুমি বসাক বাবুকে বলেছো আমি নাকি কোনো আত্মীয়র বাড়ি গেছি। আর যদি সে কথাটা তুমি বলেই থাকো সৃজন, আমাকে সেটা তো একবার জানাবে, তাহলে তো আমাদের দুজনকে এইভাবে ওনার সামনে অপ্রস্তুত হতে হতো না। অপ্রস্তুত তুমি কোথায় হলে? সামনে তো ছিলাম আমি, অপ্রস্তুত হয়েছি আমি। দেখো, আমি তোমায় যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। বসাক বাবুকে কেন ফোন করেছিলে বলো। সৃজন, তোমার সাথে আমার একটু দরকার ছিল, তুমি তো ফোনটা ধরছিলে না, তাই আমি ওনাকে ফোন করতে বাধ্য হয়েছি। বাধ্য হওয়ার মতো কি ছিল এমন কি দরকারি কথা ছিল যে তুমি সেটা পরে বলতে পারতে না, তখনই জানাতে হতো আমায়? সৃজন, আমার মনটা না খুব কু ডাকছিল। আর জানো, আমি যখন যোগ্য দাদার কাছে প্রার্থনা করছিলাম, তখন যোগ্য দাদার সামনে রাখা কাপড়টা খুব খারাপ ভাবে আগুন লেগে গিয়েছিল। তাই কি? তাই তোমার মনে হয়েছে যে গোডাউনে আজ আগুন লেগে যাবে, তাই তো? মানে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? নেগেটিভ ভাবারও একটা লিমিট থাকে তো নাকি? সৃজন, আমি তোমাকে বোঝাতে পারছিলাম আমি তখন কতটা টেনশনে পড়ে গিয়েছিলাম। যাকে শোনো না, বলছি তোমরা ভালো করে সবটা চেক করে নিয়েছো তো? মানে ইলেকট্রিকের লাইনগুলো দেখে নিয়েছো তো? না, তুমি এমন করে বলছো যেন আজই গোডাউনে আগুন লাগিয়ে দেওয়ার জন্য কেউ বসে আছে, যেন গোষ্ঠী শুদ্ধ জেনে গেছে যে আমাদের গোডাউনের ফায়ার ইন্স্যুরেন্স নেই। আমরা আবার সবকিছু নতুন করে শুরু করব। তুমি আমার পাশে থাকলে আমি সবকিছু করতে পারি, সব ঠিক করে দিতে পারি সৃজন। এই পর্ণা, এটা কি মগের মুলুক নাকি? হ্যাঁ, সব সময় পাখি পড়ার মতো এক কথা আউড়ে চলেছে, আমি সব ঠিক করে দেবো, আমি সব ঠিক করে দেবো। এই মিথ্যে আশ্বাস কেন দিচ্ছ তুমি? এই যে ঘটনাটা ঘটেছে, এত বড় যে ক্ষতি হয়েছে, সেটা তোমার একার পক্ষে পূরণ করা সম্ভব? তোমার পক্ষে কেন, কারোর পক্ষে সে ক্ষতি পূরণ করা সম্ভব? মমিতা, কেন ফালতু কথা বলছো? তোমাদের যখন তখন ইচ্ছে হলে পর্ণাকে কথা শোনাও, এসব বন্ধ করো এগুলো। কি ভুল কথা বলেছে মমিতা? আরে বাবা, ওই মেয়ে তো আসলে এটাই চায় যে আমার বাবুটা চুপ করে থাকুক। কালী মহান সাজা ধান্দা ওই মেয়ে। আমার বাবু চুপ করে থাকবে আর শুধু ওর কথা উঠবে আর বসবে, উঠবে আর বসবে, আর বাবুর একের পর এক সর্বনাশ হয়ে যাবে। ওই তো চায় না। তোমরা সকলে ওকে জিজ্ঞেস করো যে ঘটনাটা কিভাবে ঘটলো, কেন ঘটলো, জিজ্ঞেস করো ওকে। মিষ্টি, এসব কথা পর্ণাকে বলে কি লাভ? ও কি বলবে? কেন? ওই তো উত্তরটা দেবে নীলাঞ্জনা, কারণ ওই তো প্রথম থেকে আগুন লাগার ভবিষ্যৎবাণীটা করেছিল। সেই ভবিষ্যৎবাণী শুনেছিল তোমার ছেলে? সে তখন নিজেকে পুরুষ প্রমাণ করতে ব্যস্ত, ব্যবসার সব অধিকার তার নিজের হাতে থাকবে।
সৃজন, তুই কিছু মনে করিস না, তুই এখন এইভাবে ভেঙে পড়েছিস, কিন্তু পর্ণার কথা শুনলে না তোকে আজ এই পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। শুধুমাত্র তোর জন্য, তোর জেদের জন্য সব সব শেষ হয়ে গেল আজ। ও আর আমি যদি বলি যে আমার বাবুটাকে ছোট প্রমাণ করবে বলে পর্ণাই আগুনটা লাগিয়েছে, তাহলে মেজো বৌমা একটু চুপ করো। কি বলছো কি মেজো বৌদি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? পর্ণা নিজের জীবনে ঝুঁকি নিয়ে ওই গোডাউন আগুনের মধ্যে ঝাঁপাতে যাচ্ছিল, আর তুমি? হ্যাঁ ছোট ঠাকুরপো, কেন বলবো না? এই সমস্ত ও করেছে সবার কাছে ভালো সাজার জন্য, যাতে এটা প্রমাণ করা যায় যে ওর কথাই আবার সত্যি হলো, তার জন্য ও করেছে। তার কারণ যদি সেটা না হতো তাহলে অত আগে থেকে আগুন লাগতে পারে, আগুন লাগতে পারে বলে ও কেন এত বাড়ি মাথায় করেছে বলো? ও কি জ্যোতিষ? আমি তোমাদেরকে বলছি, ঘর শত্রু বিভীষণ না এই মেয়েটা পর্ণা। পর্ণা তোমরা কেউ বুঝতে পারছো না? মা প্লিজ প্লিজ চুপ করো, এবার থামো প্লিজ, আমার আর এইসব সহ্য হচ্ছে না। বল ঈশা, তুই আমাদের শাড়ির কথার গোডাউনে আগুন কেন লাগিয়েছিস? কি শাড়ি গোডাউন? তুই কি বলছিস পর্ণা? আমি তো কিছু বুঝতে পারছি না। তোর নাটকটা শেষ হয়ে গেলে আমাকে সত্যি কথাটা বল ঈশা। আরে কি সত্যি কি মিথ্যে তুই কি কি বলছিস? আমি তো ও ওয়েট আজ সকালেই আমি খবরের কাগজে লেখা দেখলাম যে উত্তর কলকাতার কোনো এক জনবসতিপূর্ণ এলাকার শাড়ির গোডাউনে আগুন লেগে গেছে। তুই কি সেটার কথাই বলছিস? ও মাই গড, শাড়ির কথার গোডাউনে আগুন লেগেছে? আরে বাবা, শাড়ির কথার যে গোডাউন আছে আমি তো সেটাই জানতাম। তোর কাছে তো খবর পৌঁছে দেওয়ার লোকের অভাব নেই ঈশা, আর তুই সারাক্ষণ যেভাবে শকুনির চোখ নিয়ে আমাদের ক্ষতি করবি বলে আমাদের দিকে তাকিয়ে বসে রয়েছিস, তোর কাছে তো খবর পৌঁছে যাওয়াটা খুব স্বাভাবিক। যাকে তোর সাথে এত বাজে কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। তুই আমাকে উত্তরটা দে, তুই এই কাজটা কেন করলি? কেন আমাদের শাড়ির গোডাউনে আগুনটা লাগালি? ঈশা বল, জবাব দে। তুই কি ভাবছিস তোদের ওই শাড়ির গোডাউনে আগুন লাগানোর পেছনে আমার হাত আছে? আমি ভাবছি না, আমি শিওর এই কাজটা তুই করেছিস। কেন করেছিস সে কথাটা বল, বারবার এক প্রশ্ন করাস না। আর ইউ ক্রেজি পর্ণা, রিয়েলি? তোর মনে হয় যে আমি একটা জায়গায় আগুন লাগিয়ে দিতে পারি? শোন, তুই যা বলছিস যা করছিস সমস্তটা তোর ইমাজিনেশন। কোথাও কিছু নেই, হুট করে তোর মনে হলো যে আমি শাড়ির গোডাউনে আগুন লাগিয়ে দিয়েছি আর আমার বাড়িতে এসে আমাকে জল ঢেলে ভিজিয়ে দিলি। এবার তো দেখতে পাচ্ছি তোর ঈশার ভূত চারিদিকে দেখতে দেখতে মাথাটা একেবারে খারাপ হয়ে যাবে। হয়ে গেছে তো, নাটক করা শেষ। আর আমি তোমায় দূরে চলে যেতে দেবো না পর্ণা। তুমি যেখানেই থাকো আমি তোমায় ঠিক খুঁজে বের করব। আমার যা হয় হোক, তোমাকে আমি আর বিপদে পড়তে দেব না। সৃজন, কি করছিস
প্রণব, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? আমার খুব চিন্তা হচ্ছিল বর্ণা, আমার মাথা কাজ করছিল না। আমি যা করতে চাইছি সব নষ্ট হয়ে যাচ্ছে বর্ণা। তুমি কোথায় চলে গেছিলে বলো? আমার খুব ভয় হচ্ছিল, আমার মনে হচ্ছিল আমি তোমাকে হারিয়ে ফেলছি। সৃজন, কিচ্ছু হবে না, আমার কাছ থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না সৃজন, কেউ না। কিন্তু বর্ণা, আমি যে হেরে যাচ্ছি, আমি যে শেষ হয়ে যাচ্ছি বর্ণা। মোটেও না, আমি আছি তো, আমি তোমাকে কিছুতেই হেরে যেতে দেবো না সৃজন। আমি তো বলেছি তোমাকে আমরা আবার নতুন করে সবকিছু শুরু করব। তুমি কিন্তু একদম মনের জোর হারাবে না, দুর্বল হয়ে পড়বে না। এবার আমাকে বলো তো, তুমি এইভাবে মাঝ রাস্তা দিয়ে কোথায় যাচ্ছিলে? আমি তোমায় খুঁজছিলাম, ওই থানায় বললো যে তুমি কোথায় চলে গেছিলে, তাই তোমায় খুঁজতে বেরিয়েছিলাম বর্ণা। সৃজন, আমি যেখানেই যাই না কেন দিনের শেষে তো তোমার কাছে ফিরে আসবো। তুমি কিন্তু কখনো আমার জন্য চিন্তা করে নিজেকে বিপদের মুখে ঠেলে দেবে না। বাবা বলছি, ওই কালকের এই হিসেবটা তোমাকে একবার এই বর্ষা দাঁড়াও, শোনো না, একটু ওয়েট করো, আমি তোমাদের দুজনের খাবারটা নিয়ে আসছি। আমি খেতেই পারি, আমার তো রিহার্সাল দেরিতে আছে, কোনো চাপ নেই, আমি খাবো। না কাকি, আমার ভীষণ দেরি হয়ে গেছে, আমি কলেজে গিয়ে কিছু একটা খেয়ে নেব। বর্ষা, কি? এদিকে এসো। আরে গাদা পয়সা খরচা করে বাইরে খাবার কোনো দরকার নেই, বাড়ির খাবার খাও, উদ্ধার করো, দুটো টাকা বাঁচাও। টামি, এ নাও, এই যে তোমার দুধ আর সাবু। ও বাবা, ওমা মঙ্গলাদি, তোমার সর্দি কাশি এগুলো এখনো থামেনি? তাহলে তুমি আবার আজকে কাজে চলে এলে কেন? তোমাকে আমি বললাম একটা দিন ছুটি নিয়ে নাও। তুমি না আমার একটাও কথা শোনো না আজকাল। কাজে না এসে ছুটি নিলে আমার কি করে চলবে বলো নতুন বৌদি? আর সত্যি বলতে বাড়িতে বসে থাকলে গাপা হাত পা আরো বেশি ম্যাচ করে। মঙ্গলা, বর্ষা, পিকলু সবার কোনো না কোনো কাজ আছে, আর আমারই শুধু কাজ নেই। ও সৃজন এখনো নাবেনি না? আমি যাই, ওর খাবারটা বরং ঘরে গিয়ে দিয়ে আসি। পর্ণা, আমি রেডি, আমি ব্যাগটা গিয়ে নিয়ে আসছি। হ্যাঁ যা। বাবু তুই ওইভাবে বলিস না সোনা, তুই ওরকম ভাবে কথা বললে আমার বুকের ভেতরটা শেষ হয়ে যায় রে। ও বাবুর বাবা, তুমি একটা কিছু ব্যবস্থা করো না গো, আমার ছেলেটার একটু কথাবার্তা বলো না গো। দেখো না আমার বাবুটা এইভাবে বসে থাকবে, বেকার হয়ে বসে থাকবে, আশেপাশের লোকজন ওকে বেকার বলবো, আবার বেকার হয়ে গেছে। দেখো আমি ওকে এইভাবে দেখতে পাচ্ছি না, দেখো আমি পাড়ায় মুখ দেখাবো কি করে? আমার বাবুটা আমার মেজ বৌমা, তোমাকে আমি আগেও বলেছি, আবার বলছি, এভাবে কান্নাকাটি করলে কোনো জিনিসের শুরু হয় না। তাহলে আমার এখন কি করা উচিত আপনি বলে দিন মা। মা, আপনার এখন সৃজনের পাশে থাকা উচিত, ওর মনে ভরসা জোগানো উচিত। আপনি কেন এভাবে কান্নাকাটি করছেন? তাতে তো সৃজনের মনের উপর আরো খারাপ প্রভাব পড়ছে। প্লিজ এমনটা করবেন না আপনি। আমার বাবুটা সর্বনাশ করে এখন তুমি জ্ঞান দিতে এসেছো? হ্যাঁ, আমার বাবুটাকে তো তুমি এইভাবে দেখতে চাইছিলে, এইভাবে দেখতে চাইছিলে তো তুমি, হয়েছে সব শেষ করে দিয়েছে। একটা অলক্ষী মুখ পুরি মেয়ে এই বাড়িতে এসে ঢুকেছে, সব শেষ করে সর্বনাশ করে দিয়েছে আমার ছেলেটা। এখন বড় বড় কথা বলছে। মা, আপনি কেন এমন করছেন? এখনো পর্যন্ত তো কেউ কিছু বলেনি, কেউ কিছু জানে না, কিন্তু আপনি যেরকমটা শুরু করেছেন না, এবার কিন্তু প্রত্যেকে জেনে যাবে। একদম চুপ করো তুমি। আমার বাবুটাকে বেকার করে ঘরে বসিয়ে দিয়েছি, আমার শান্তি হচ্ছে না। মা, আপনি থামবেন? না, থামবো না। কি করবে তুমি? আপনি থামবেন না, তাই তো? না বললাম তো থামবো না। ও বাবা দিয়ে আমার বাবুটার কি হবে গো? কর না রে বাবা। দিলেন তো তারটা খেতে। সেদিনের ওই ক্যাফের ঘটনাটার পর থেকে আমার নিজে থেকে পর্ণাকে ফোন করতে খুবই বাজে লাগছে। সৃজন যে কি ভাববেন, বেকার আবার ওদের দুজনের মধ্যে ঝামেলা হবে, এইসবই মাথায় আসছে। কিন্তু আজ পর্ণা নিজে থেকেই ফোন করলো, কেটেও দিল। আমি কল ব্যাক করছি, তখন থেকে ধরছেও না। কিছু কি হলো ওদের আবার? বুঝতেও পারছি না। কিন্তু কি বলতে চাইছিল? হ্যালো দা ভাই। আরে টেডি বিয়ার যে,
বলো কি খবর? নো বলা বলি, আমার একটা দাবি আছে আর তোকে কিন্তু সেটা রাখতে হবে, ব্যাস। আচ্ছা কি দাবি শুনি? কামিং ফ্রাইডে আমাদের একটা শো আছে আর তোকে কিন্তু সেখানে আসতেই হবে, ওকে? আমি কোনো কথা শুনতে চাই না। ব্যাস, যখন কোনো কথা শুনতেই চাও না তাহলে তারা বলে লাভ নেই, যাবো। থ্যাংক ইউ দাবাই, থ্যাংক ইউ সো মাচ। শোন, সেদিনকে কিন্তু আমাকে অনেক কটা ভালো ভালো ছবি তুলে দিবি, ওকে? ছবি তুলে দেবো, ভালো ভালো অনেকগুলো ছবি তুলে দেবো। কি রে দা ভাই, কি হলো? হ্যাঁ শোন, ঝোলাবি না কিন্তু, বলে দিলাম। ঝোলাবো না আমি, আমি অ্যাকচুয়ালি অন্য চিন্তায় আছি। কি চিন্তা? আচ্ছা আমাকে একটা কথা বল, পিকলু তো তোর ভালো বন্ধু হয় তাই না? হ্যাঁ। আর তুই তো প্রায় ওদের বাড়িতে যাস। বড় খোকা, তুই কি রে? হ্যাঁ, তুই মানুষ? নিজের ছোট ভাই সম্পর্কে এরকম কথা বলতে পারছিস? তোর মুখে বাজছে না? না একটু চুপ কর। তোর কি করেছিলিস ওর সাথে? ভুলে গেছিস না সব? তোদের না ভাগ্য ভালো যে ওরা কোনো শাস্তি দেয়নি। তাই সৃজন যদি এই দোকানে গিয়ে বসে, একটু হলেও তোদের পাপের প্রায়শ্চিত্ত হবে। সৃজনের প্রতি এত প্রেম যখন, তখন মঙ্গলাকে ছাড়িয়ে দিয়ে সৃজনকে ওই কাজটা রেখে দাও না, তাতে মাইনেও পাবে, আবার ওর নিজেকে বেকার বলে মনে হবে না। অয়ন, মুখটা সামলে কথা বল। তুই ঘরে যা বড় খোকা। ঘরে যেতে পারছি না বাবা, কারণ তুমি তো পড়নার কথা হ্যাঁ না কিছুই বললে না। হ্যাঁ গো, মেয়েটা এত করে বলছে তোমায়, আর সত্যি বেচারা সৃজনটা এরকম ভাবে ভেঙে পড়েছে। তুমি বলো না, সৃজন কি অয়ন চনুর থেকে আলাদা আমাদের কাছে? তাছাড়া তুমিই তো বলো যে বাড়িতে আমরা যতই চুলি করি না কেন, বাইরে আমরা তত্ত্ব বাড়ি সবসময় এক হয়ে থাকবো। তাহলে এত বড় এক হওয়া পরিবার থেকে কি লাভ যদি বিপদের দিনে আমাদের ছেলেটাকে সাহায্যই না করতে পারি? জেঠু, সৃজনের হয়ে আমি আপনার কাছে হাত পাচ্ছি। আমি ওকে এইভাবে হেরে যেতে দিতে পারবো না জেঠু। আপনিও তো নিশ্চয়ই সেটা চান না বলুন? হাজার হোক, সৃজন তো দত্ত বাড়ির ছেলে। বাবা এসব মশলার ব্যবসা করা সৃজনের কম্য না। আমি বলছি শোনো, এসব চক্করে পড়ো না, তাতে আখেরে আমাদেরই লস হবে। চলো। দাঁড়া বড় খোকা, তাহলে পর্ণা দেবী আমার কাছে আসতে হলো তো? তোমার তো বড্ড গুমর, খালি বড় বড় কথা, বড় বড় ভাষণ। তাহলে কি হলো? সেই অখিলেশ দত্তর কাছে এসে তোকে হাত পাততে হলো, তাই তো? জেঠু, আমি আপনার কাছে হাত পাতার আগে দুবারও ভাবিনি, কারণ আপনি আমার গুরুজন। আমি আপনার কাছে সবসময় ছোট, এতে আমার কোনো লজ্জা নেই জেঠু। এর আগেও তো আপনি সৃজনকে বাঁচিয়েছেন। এরপর না কি ভেবেছো বলো তো তুমি? নেকা নেকা করে গলার সুর নরম করে বললেই বাবা গলে যাবে? আমাদের কম জ্বালাওনি তুমি, বাবাকে অনেক অপমান করেছো। বাবা কিচ্ছু ভোলেনি। হ্যাঁ, কাজে সৃজন আমাদের দোকানে বসবে। তুমি কাল থেকে জেঠুর মশলার দোকানের পার্টনার। জেঠুর মশলার দোকানে পার্টনার মানে কাল দুপুর থেকে তুমি জেঠুর মশলার দোকানে বসবে, আর এই কথা জেঠু নিজের মুখে বলেছেন। না, কি বলছো তুমি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। সত্যি বড়দাকে না মাঝে মাঝে বড্ড অচেনা লাগে আমার। যাই, বড়দার সঙ্গে দেখা করে আসি। এই সৃজন, তুমি খুশি হওনি? পর্ণা, তুমি জেঠুকে বলে দাও আমি জেঠুর দোকানে বসতে পারবো না। কিন্তু কেন সৃজন, এই কথা কেন বলছো? কারণ আমি জানি জেঠু নিজে থেকে তোমাকে এই কথাটা বলেনি, বলতে পারে না। পর্ণা, আমি যেমন তোমাকে চিনি না, তেমনি জেঠুকে খুব ভালো করে চিনি। আমি জানি আমাকে এই অবস্থায় দেখে তুমি হয়তো জেঠুকে অনুরোধ করেছো আমি যেন জেঠুর দোকানে বসি। জেঠু হয়তো তুমি সাহায্য চেয়েছো দেখে তোমাকে না বলতে পারিনি, রাজিও হয়ে গেছে। কিন্তু আমি জেঠুর দোকানে বসতে পারবো না। সৃজন,
আমি মানছি তুমি যে কথাটা বলছো সেটাই ঠিক, আমি জেঠুকে বলেছি এই কথাটা, কিন্তু হাজার হোক উনি তোমাদের নিজেদের লোক, বলো ওনাকে যদি কথাটা বলি আমি তাতে কি অসুবিধে আছে? আর দেখো সৃজন, কয়েকটা দিনের তো ব্যাপার, কটা দিন যদি তুমি জেঠুর মশলার দোকানে বসো তাতে তোমারই বা এত আপত্তি কিসের? কারণ জেঠুদের সাথে আমাদের বরাবরের কম্পিটিশন। তুমি জেঠুকে না বললেই পারতে, আমাকে একবার জিজ্ঞাসা করতে পারতে। ওটা তুমি ভাবতে পারছো আমি মশলার দোকানে বসলে বড়দা বড় বৌদির চোখে আমি কতটা নিচে নেমে যাব? সৃজন, আমি এই বাড়িতে আসা থেকে অনেক রেষারেষি দেখেছি, অনেক কম্পিটিশন দেখেছি, কিন্তু তার সাথে সাথে একটা অদৃশ্য ভালোবাসার সুতোও রয়েছে, সেটা কিন্তু আমার চোখে পড়েছে। আমি সেই সুতোটাকে খুঁজে বার করার চেষ্টা করছি সৃজন। হয়তো তোমাদের চোখে সেটা পড়েনি, কিন্তু আমি দেখেছি সেটা। আর একটা কথা ভুলে যেও না সৃজন, আজকে যদি জেঠু না থাকতো তাহলে কিন্তু পুলিশে তোমাকে ধরে নিয়ে যেত। আমি তুমি আমরা দুজনে এখন জেলে থাকতাম। রুচি কোথায় আছে, কিভাবে আছে, আমরা কোনো সন্ধান পেতাম না, ওর সাথে কি ঘটেছিল সেটাও জানতে পারতাম না। সৃজন, জেঠুর হাজারটা সমস্যার মধ্যেও কিন্তু একটা ভালো দিক রয়েছে, আর আমি সেই ভালো দিকটাই সবার সামনে তুলে ধরতে চাইছি। কিন্তু পর্ণা, তার জন্য তো তোমায় জেঠুর কাছে মাথা নত করতে হচ্ছে, ছোট হতে হচ্ছে। কে বলেছে সৃজন আমাকে জেঠুর কাছে ছোট হতে হচ্ছে? আমি যা করেছি সৃজন তোমাকে ভালোবেসে করেছি, তোমার জন্য করেছি। তুমি তো এটুকু মানো যে আমি যা করি যা বলি সবটাই তোমার ভালোর জন্য। বোঝানোর জন্যই তো এসেছি। আজ সকালেই খবর পেলাম শাড়ির গোডাউনে আগুন লাগানোর পর সৃজন দত্ত নাকি ওর জেঠুর মশলার দোকান সামলাতে ঢুকেছে। পর্ণা ভেবেছে এইভাবে সৃজনের সেলফ কনফিডেন্স আবার ফিরিয়ে আনা যাবে, কিন্তু আমরা তো সেটা হতে দেব না। দত্তবাড়ির প্রত্যেককে পথে না বসানো অবধি আমার শান্তি নেই। লিসেন ঈশা, আলোকপর্ণা দত্তর হাজবেন্ড বা ফ্যামিলির কে মরলো কে বাঁচলো, আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট ইন দ্যাট। আমি জাস্ট ওকে শেষ করতে চাই, জাস্ট রুইন করে দিতে চাই ওকে। তুমি কি তার জন্য কিছু ভেবেছো? 500 লঙ্কা নিন। আপনি এক কাজ করুন, ওখানে পয়সাটা দিয়ে দিন। যান পয়সা দিন। দেখো এত বাবার কি আছে? হ্যাঁ শোন, যা যা মাল বিক্রি হচ্ছে খাতায় লিখে রাখবি। ব্যবসা তো সোজা জিনিস, মাল দিবি টাকা নিবি। হ্যাঁ, আর তাছাড়া তুই তো পর্ব 3টে কাস্টমার সামলালি, এত ঘাবড়াবার কিচ্ছু নেই, সব হয়ে যাবে, সব হয়ে যাবে। অখিলেশ দা, হ্যাঁ এই যে মাসকাবাড়ির মশলার ফর্দটা ধরো। দেখে এটা কে গো? হচ্ছে কি আমার ভাইপো, মেজো ভাইয়ের ছেলে সৃজন। ও বেশ বেশ, তা এখন থেকে কি ওই দোকানে বসবে? না না, সবসময় বসবে না, দুপুরবেলার দিকটা বসবে। তবে প্রথম তো সেই জন্য সকাল সকাল নিয়ে এসছি, 2 দিন আমি একটু নিজে হাতে করে দেখিয়ে দেবো, এই আর কি। দরদ একেবারে উতলে উঠছে। এই যদি ব্যবসাটা আমার হাতে থাকতো না, এসব উটকো ঝামেলা একেবারে আমি ঘাট থেকে ছেড়ে ফেলে দিতাম। এখন আর কি করবো? ঈশা তো বলছে ওর নাকি কিছুই মাথায় আসছে না। ঈশারই যদি মাথায় কিছু না আসে, তা আমাদের মাথায় কি করে আসবে? তাহলে ক্লিয়ার তো কিভাবে কি করতে হবে? নেক্সট টার্গেট হচ্ছে মশলার দোকান। আবার একটা বড় প্ল্যান ঠিক করে সাজাতে হবে। এই নিন জিরে। ও মা, এ তো ধনের গুঁড়ো গো। এক মিনিট দেখি, একটু দেখে নিতে দিন। কিছু মনে করবেন না, আসলে আজকে আমার প্রথম দিন তো, তাই একটু ভুল হয়ে গেছে। আমি আপনাকে এক্ষুনি জিরে গুঁড়ো দিচ্ছি। এইভাবে চলতে থাকলে তো দোকান উঠে যাবে, তারপরে জেঠু নিজে এসে তোমায় মারবে। কি বললেন আপনি? আরেকবার বলুন। এইভাবে চললে দোকান তো উঠে যাবে, আর জেঠু নিজে এসে তোমাকে মারবে।
দেখে হাঁটবেন তো, সে কি অদ্ভুত। কি আমার মানি ব্যাগটা? আরে আমার মানি ব্যাগটা নিয়ে যায়। আরে চোর চোর, এই দাঁড়া বলছি। দাঁড়া। এখন আসল খেলা দেখাবে এই চাবি। দত্তবাড়ির সর্বনাশ আর আমার সাকসেসের চাবিকাঠি এখন আমার হাতে। এবার তোমাদের কাউন্টডাউন শুরু। চরগুলো আমি এখনো ভুলিনি পড়না। এই প্রত্যেকটা চরের দাম আমি সুদে আসলে উসুল করব। ধুর বাবা, সৃজন তো ফোনটাও ধরছে না, কি যে করে না। এত দেরি হয়ে গেল, এখনো ফিরছে না কেন? দাদাও তো কখন ফিরে গেছে। এই তো তুমি, কি হলো দেখি। এই বাবা, মা, জেঠু, তাড়াতাড়ি একবার আসুন। হাতটা কাটলে কি করে? বসো এখানে। বলছি সে করো না তুমি। দেখি দেখি, দেখুন না মা, হাতটা কেটে গেছে। বাবু, কি করে হাত কাটলো তোর? হ্যাঁ, এসব কি কি হয়েছে সৃজন? বলো না, তোমার এই অবস্থা কি করে হলো? আরে বলো না, সবেমাত্র দোকানে তালা লাগিয়ে আমি বেরোচ্ছিলাম। আপনার 40 টাকা। অখিলেশ দা নেই? না, আমি অখিলেশ দত্তর ভাইপো। আসলে এখন দুপুরবেলা করে আমি দোকানে বসছি। ও আচ্ছা, এই নিন আমার এই ফর্দ মিলিয়ে একটু জিনিসগুলো ঠিক করে দেখে দিন। আমি এক্ষুনি দিচ্ছি। সৃজন, হ্যাঁ এই তো বলছি, শোনো না, আমি তোমার জন্য খাবার এনেছি, চট করে এবার খেয়ে নাও। না এখন না, একদম সময় নেই। আমি একটু হাতটা ফাঁকা করে নিই, তারপর খাচ্ছি। ও বউ বুঝি খাবার নিয়ে এসছে। আপনারা? আমরা ফুড সেফটি ডিপার্টমেন্ট থেকে এসেছি। ফুড সেফটি ডিপার্টমেন্ট থেকে? কিন্তু কেন, ব্যাপারটা কি বলুন তো? আমাদের কাছে কমপ্লেন আছে যে আপনাদের এই দোকানে মশলায় ভেজাল দিয়ে বিক্রি করা হচ্ছে। আমরা সেটাই চেক করতে এসেছি। কি বলছেন কি আপনারা? আপনাদের নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। হ্যাঁ, আসলে এটা অনেক পুরনো দোকান। হ্যাঁ দাদা, আমরা তো রেগুলার এই দোকান থেকে মশলা নিই, কোনো ভেজাল থাকে না এই দোকানে। আপনারা ভুল করছেন। বেশ, আপনাদের সব কথা বুঝলাম, কিন্তু আমাদের কাছে তো কমপ্লেন এসছে। এই দেখুন চিঠি। আর এটা একটা রুটিন চেক আপ, একবার তো চেক করতেই হবে। আর চেক করে যদি দেখা যায় যে কোনো ভেজাল নেই, তাহলে তো ভালো কথা। বেশ, তাহলে চেক করুন, কোনো প্রবলেম নেই। কিন্তু আমি বলছি, বরাবর এই দোকানের মশলার সুনাম আছে। প্লিজ আপনারা চেক করুন।
দোকানের মালিককে? আপনি? না, আমার জেঠু মালিক। অফিসার, অ্যারেস্ট করুন। সৃজনকে ওরা কোথায় নিয়ে গেছে? জেঠু তুমি একটু বসো না, বাবারা তো দেখছে। বলো। হ্যাঁ, তুমি বসো, শান্ত হয়ে বসো। পর্ণা কি বলবে ও? কি করবে ও? আর যা সর্বনাশ হওয়া সব তো হয়ে গেছে। আমার বাবুটা বসে আছে থানায়, এবার কি হবে তুমি বলো? ও বাবুর বাবা, তুমি যাও গো থানায়, যেভাবে হোক আমার বাবুটাকে তুমি নিয়ে যাও, আমি তো আর পারছি না। হ্যাঁ বাবা, আমাদের এক্ষুনি একবার থানায় যেতে হবে, সৃজনকে ওখান থেকে তো বার করে আনতে হবে। আর জেঠুর দোকানের তালাটাও আমাদের খোলাতেই হবে। কোত্থেকে যে কি হয়ে গেল আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি এসবের মধ্যে একদম ঢুকতে যাবে না, দাঁড়াও চুপ করে। অখিলেশ দত্ত কে আছেন? কি হলো বলুন, অখিলেশ দত্ত কে আছেন? আমি। আপনাকে একবার আমাদের সাথে থানায় যেতে হবে। কেন ওনাকে থানায় যেতে হবে কেন? দেখুন অফিসার, আপনারা যা খুশি তাই যখন ইচ্ছে তখন করতে পারেন না। আপনারা এইভাবে জেঠুকে থানায় নিয়ে যেতে পারেন না। তাছাড়া যখনই ঘটনা ঘটেছে তখন তো জেঠু ওখানে ছিলও না। তাহলে দেখুন, পুলিশকে আইন শেখাতে আসবেন না ম্যাডাম। কখন কাকে থানায় নিয়ে যেতে হবে সেটা আমরা ভালো মতোই জানি। উনি তখন দোকানে ছিলেন না তো কি হয়েছে? এমনটা তো হতেই পারে যে উনি কখনো দোকানে বসেনি না, কিন্তু মালিকটা তো উনি। তাই দোকানে যা যা ঘটছে তার সব দায়িত্ব ওনার উপরই বর্তায়। মশলাতে যে সদ্য কেমিক্যাল মেশানো হয়েছে এমনটা তো নাও হতে পারে। এমনটা তো হতেও পারে যে অনেক আগে থেকে উনি এই ছকবাজির কারবার চালাতেন। না না, হতে পারে না। ওই দোকান ওনার প্রাণ, সারা জীবন ঘেটে ওই দোকান দাঁড় করিয়েছেন উনি। অফিসার আপনি বিশ্বাস করুন, আমাদের জেঠু ওরকম মানুষই নন। কে কেমন মানুষ কি মুখ দেখে বোঝা যায় ম্যাডাম? তাছাড়া এটা আপনি কেন বুঝতে পারছেন না? উনি মূল দোষী সাব্যস্ত হলে সৃজন দত্তের সাজা খানিকটা কমবে। সাজা হয়তো হবেই না, ধরে নেওয়া হবে ওনাকে ব্যবহার করা হয়েছিল। অফিসার এসব কি আজে বাজে কথা বলছেন বলুন তো? দেখুন, আমরা জয়েন্ট ফ্যামিলি। হ্যাঁ, সৃজনের একটা প্রবলেম হয়েছিল তাই বড়দা সৃজনকে দোকানে বসতে দিয়েছিল। দেখুন, আপনাদের পারিবারিক গল্প শোনার কোনো ইচ্ছে আমার নেই। অখিলেশ বাবু চলুন। আপনার ভাইপো তো খালি বলেই চলেছে সবে দুদিন দোকানে বসেছি, আমি কিছু জানি না। কিন্তু জানতে তো হবে। বলুন, জ্যাঠা ভাইপোকে মুখোমুখি বসিয়ে দেখি ঠিক উত্তর পাই কিনা। চলুন চলুন চলুন। দাঁড়ান, আমার কথাটা শুনুন একবার। দেখুন, আমার বহুদিনের ব্যবসা, আজ পর্যন্ত কেউ কিন্তু কোনো অভিযোগ করেনি। আর এই কেমিক্যালের ব্যাপারে আমরা কিছু জানি না। হ্যাঁ, দেখুন আমরা মধ্যবিত্ত মানুষ। আমি তো বুঝতে পারছি না এখানে ঈশার কথাটা আসছে কোত্থেকে? এই সব কিছু ঈশা করেছে। আমাদের গোডাউনে আগুন লাগিয়েছেও ঈশা, আর সে ব্যাপারে আমি একেবারে নিশ্চিত। কে বলতে পারে? হয়তো মশলার দোকানে ঢুকে মশলায় কেমিক্যালটাও ঈশাই মিশিয়েছে। ঈশা? ঈশা কেন করতে যাবে এসব? তাই তো দিদি, ঈশা তো তোমার খুব কাছের বন্ধু, তাই না? একটা কথা জানো তো, পোষা সাপ কিন্তু সবসময় প্রতিবেশীকেই ছোবল মারে না। সে আপন পর কিচ্ছু বোঝে না। তার আঁতে ঘা লাগলে মালিককেও ছোবল দেয়। আজ হয়তো আমার কথা বিশ্বাস হচ্ছে না, কিন্তু যেদিন বুঝতে পারবে ঈশা কি জিনিস, সেদিন আর পালানোর পথ পাবে না। ও কিন্তু তোমাদেরও ক্ষতি করবে। আমাদের ক্ষতি করবে তো আমরা বুঝে নেবো, করুক। আরে এগুলো সব পর্ণার নাটক, ওই সব ন্যাকা নাটকে কেউ ভুলো না। দেখলো তো, যেই ওর দিকে আঙুলটা উঠলো ও এমনি এবার বানি কথা বলতে শুরু করে দিল। একটা কিছু বলে দিলেই হলো নাকি? যা হবে দিদি ভাইকে দোষ দিয়ে মনের জেলা মিটিয়ে নিলেই হয়ে গেল। যুক্তি টুক্তির কিছুই দাঁড় দাঁড়ছিস না রে। জেঠু, জেঠু আমার একটা কথা বলুন তো, আপনার মনে হয় এই কাজটা আমি করতে পারি? আপনি তো আমাকে বিশ্বাস করে সৃজনকে কাজের দায়িত্বটা দিয়েছিলেন। আমার প্রস্তাবে আপনি রাজি হয়েছিলেন। আপনি বলুন না জেঠু, আপনার মনে হয় এরকম একটা জঘন্য কাজ আমি করতে পারি? করো না। এবার দয়া করে তোমার মুখটা বন্ধ রাখো। আমি আর কোনো নালিশ শুনতে চাই না। আমার ঘাট হয়েছে মা, তুমি আমার দোকানটা ফেরত দাও।
বড়দা, মেয়েটা এরকম একটা বিপদের মধ্যে, আর এখন তুমি দোকান নাকি কেন নাকা দিস না? তোদের সংসারে বিপদ এমনি আছে না, এই পর্ণা তাদের নেমন্তন্ন করে ডেকে নিয়ে আসে। তাহলে দোষটা কার? পর্ণার নয়, সারা পৃথিবীতে শত্রু বানিয়ে রেখে দিয়েছে। সেই জন্যই তো আজকে এই ঘটনা ঘটছে। কারোর গোডাউনে আগুন লাগলো না, শাড়ির গোডাউনে আগুন লেগে গেল কেন? বাড়ির উত্তর দিতে। ছেলেটা কষ্টে আছে দেখে ভাবলাম আমি জেঠু, ওকে নিয়ে গিয়ে দোকানে বসাই। এই পর্ণার কথা শোনাটা আমার কাল হয়েছে। আজ যদি সৃজনকে আমি দোকানে না বসাতাম, তাহলে আমার দোকানের এত বড় ক্ষতি হতো না। দাদা, আপনি কিন্তু ভুল বুঝছেন দাদা। আমি হাত জোড় করছি আপনার কাছে, আমার বাবুটার এর মধ্যে কোনো দোষ নেই। আমার বাবুটাকে কোনোভাবে দোষারোপ করবেন না দাদা। সব হয়েছে এই মেয়েটার জন্য, এই কালীমুখীটার জন্য হয়েছে। মা প্লিজ প্লিজ মা, পর্ণার নামে এসব তার প্রাপ্য এই হলো? হ্যাঁ, তোমরা আজ আমার বাড়ি বই বলতে চলে এলে যে আমি তোমাদের মশলার দোকানে কেমিক্যাল মিশিয়েছি। এই হয় জানো তো মমিতাদি, আসলে কি বলো তো, আমি তো একা, তাই আমার দিকে আঙুল তোলাটা অনেক বেশি সহজ। না না ঈশা, সেটা নয়, আসলে সেটাই তো ঘটছে। আজকে পর্ণা আমার নামে কিছু একটা বললো, আর তোমরা আমার বাড়ি বই চলে এলে আমাকে বলতে। হ্যাঁ হ্যাঁ, আমি পর্ণার ক্ষতি চাই, খুব ক্ষতি চাই। তাই বলে আমার এত ক্ষমতা নেই যে আমি শাড়ির গোডাউনে আগুন লাগিয়ে দেবো, তোমাদের মশলায় কেমিক্যাল মিশিয়ে দেবো। আমার যদি অত ক্ষমতা থাকতো না, আমি অনেক আগেই পর্ণার অনেক বড় ক্ষতি করে দিতাম। কিন্তু আজকে আমার সব থেকে খারাপ যেটা লাগছে, তোমরাও আজকে আমাকে সন্দেহ করে বসলে। এটাই পাওনা ছিল আমার। এই দেখো, আরে তুমি তো ইমোশনাল হয়ে গেলে গো। তুমি তো সবসময় আমাদের হেল্পই করেছো, এটা তো অস্বীকার করতে পারবো না। আসলে তুমি তো পর্ণাকে চেনো, মানে ও এমন ভাবে আমাদের কানের সামনে তোমার নামটা বারবার করে বলছে, তাতে আমাদের মনে হয়েছিল যে পর্ণার ক্ষতি করতে গিয়ে যদি, জাস্ট মনে হয়েছিল। এখন তো তোমার সাথে কথাবার্তা বলার পর আর কোনো সন্দেহই নেই, কি মমিতা? সকাল থেকে চুপচাপ আছে, চাটাও খাইনি। এখন বললাম এই ফর্দটা মিলিয়ে বাজার থেকে কটা জিনিস এনে দাও, তাতেই। কি করতে বাজারে যাব? হ্যাঁ, কি করতে যাব? লোকে আমার দিকে তাকিয়ে হাসবে, টিটকিরি দেবে। ফর্দ এনেছে, ফর্দ এনেছে। হ্যাঁ, এই রোজ রোজ না চব্য গেলাটা বন্ধ করো, বুঝতে পেরেছ? আজ জুটছে, কাল দুবেলা দুমুঠো কি খাবে সেটা ভেবে দেখো। বাড়িতে অলক্ষী ঢুকেছে, সেটা খেয়াল আছে? আমি দেখছি। কি আপনারা কারা? আরে কোথায় যাচ্ছেন? কি মুশকিল এসব? কি আরে কি করছেন? কারা পাঠিয়েছে আপনাদেরকে? কার পারমিশন এসব রাখছেন বাড়িতে? বলুন কে পাঠিয়েছে? আরে কি মুশকিল? আরে আমি ছাড়া এসব কে পাঠাবে ম্যাডাম? প্রগতির ছুতোয় চলছে সব রকম বাড়াবাড়ি, বুলডোজারের গুতোয় ভাঙছে পুরনো সব ঘর বাড়ি। আপনাদের জন্য আমার থেকে বেশি চিন্তা কেউ করে না। কোনো চিন্তা নেই, আমি থাকতে আপনাদের খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না। ওরে বাবা রে, সকাল সকাল এই লোকের মুখই দেখতে হলো। এ তো এক্ষুনি আমার কাছে টাকা চাইবে। আমি তখন কি বলবো? কোথা থেকে দেবো অতগুলো টাকা? কি করি আমি এখন, কি করি? বাজুরিয়া, আমাদের এরকম একটা বিপদের দিনে এ আবার কি কুমতলব নিয়ে এলো বলো তো? আমরা বাজুরিয়াকে ভাগিয়ে দিয়েছিলাম, এবারও ভাগিয়ে দেবো। সেদিন ডিলটা করে নিলেই ভালো হতো। চুপ কর,
দোকানে বসে বসে শুধু বেচাটাই শিখেছিস। সৃজন কি হয়েছে কি? এই অয়ন মেচকা কি হয়েছে? চুপচাপ কেন সবাই? আরে আজকে প্রজাতন্ত্র দিবস, বাইরে গিয়ে দেখো সবাই পতাকা তুলছে, আনন্দ করছে, আর সেখানে এই দত্তবাড়ি একেবারে খালি খালি লাগছে কেন? হ্যাঁ, প্রতি বছর ঠাম্মিরাতে জিলিপি খেয়ে এই দিনটা পালন করি, আর আজ জিলিপি খাবি? জিলিপি জেঠু, হ্যাঁ জিলিপি খেতে এসছিস? জেঠু বলো। হ্যাঁ বড় বড় বাড়ি থেকে একটু পরে কি করব ভেবে কুল কিনারা পাচ্ছি না, উনি এসছেন জিলিপি খেতে। প্রজাতন্ত্র দিবস এখানে পালন হবে না, যা। কিন্তু কেন জেঠু, এবছর আমরা প্রজাতন্ত্র দিবস পালন করব না কেন? ওই বাজুরিয়ার ভয়? কিন্তু কেন বলুন তো? হ্যাঁ, তুমি তো খালি ওই মাতামাতিতেই থাকো, একটু পরে বাজুরিয়া এসে যে কি করবে সে খেয়াল আছে? কেউ কিচ্ছু করতে পারবে না। আরে জুনু এসছে। আজ এই দত্ত বাড়িতে পতাকা ঠিক উঠবে। চয়ন, তুমি এসে গেছো? জানো এই বাড়ির কি পরিস্থিতি? কাল বাজুরিয়া এসেছিল। আমি জানি রুচি, আমি সব খবরই পেয়েছি। ট্রেনিং চলছিল বলে আসতে পারছিলাম না, কিন্তু শেষ অবধি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। খুব ভালো করেছিস বাবা, তুই এলি বলে আমরা একটু ভরসা পেলাম। ট্রেনিং এর নাম করে এতদিন ধরে বাড়ির বাইরে কোথায় দূরে গিয়ে বসেছিল, আর এখন সবকিছু যখন শেষ হতে চললো এখন বাবু এলেন, এখন এসে আর কি করবে? ও কিচ্ছু শেষ হয়নি দাদা, কিচ্ছু শেষ হয়নি। তোর কি মনে হয় দত্ত পরিবার এত সহজে শেষ হয়ে যাবে? হ্যাঁ, একদমই তাই। আমরা গত বছরের মতন এবছরও সবাই মিলে পতাকা উত্তোলন করে তবে প্রজাতন্ত্র দিবস পালন করব।